প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইতে এসএমসি আয়োজিত শিশু এবং কিশোর কিশোরী পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান পুষ্টি সেবাতে। দর্শক, আমাদের মোট জনসংখ্যার 20% কিশোর কিশোরী। জনসংখ্যার এই বিপুল সংখ্যক মানুষকে আসলে সুস্থ রাখতে এবং তাদের জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে আমরা যেহেতু জানি যে স্বাস্থ্যই আমাদের সবচেয়ে বড় সম্পদ, সুস্থতা একটি বড় আশীর্বাদ এবং সুস্থ থাকলে কিন্তু একটি দেশ, সুন্দর জাতি আমাদেরকে উপহার দিতে পারে। সেই জন্য সুস্থতা নিয়ে আমরা কথা বলতে চাই সবচেয়ে বড় যে সমস্যাটি পুষ্টিহীনতা সেটি নিয়ে। আমাদের সাথে আজকের এই আয়োজনে দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছেন তসলিম উদ্দিন খান, এমডি অ্যান্ড সিইও এসএমসি, এবং আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ মঈনুল ইসলাম, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পপুলেশন সায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি তসলিম উদ্দিন খানকে দিয়ে শুরু করতে চাই। কিশোর কিশোরীদের গর্ভধারণের হার আসলে বাংলাদেশে কিশোরীরা অল্প বয়সে যে গর্ভধারণটা করে থাকে 28%, এটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর তুলনায় অনেক বেশি। যদি আমাদের দেশের কথা আমি বলি, অনেকে মনে করেন যে বাল্যবিয়েটাই আসলে এর অন্যতম কারণ। আপনি আসলে কি বলবেন বাল্যবিয়ের ব্যাপারে, এবং আমরা যদি বলি যে কিশোরী বয়সে গর্ভধারণটা রোধ করতে কি করতে হবে, কি পরামর্শ দিতে চান? বাংলাদেশে 100টা অ্যাডোলেসেন্ট মেয়ের মধ্যে 50টা মেয়ের বিয়ে হয়ে যায় অ্যাডোলেসেন্ট থাকা অবস্থায়, অর্থাৎ 18 বছর পেরোতেই তাদের এর মধ্যেই তারা থাকে তাদের বয়স এবং তাদের বিয়ে হয়ে যায়। এখন এই যে বিয়ে হলো অ্যাডোলেসেন্ট প্রায় 50%-এর মতো, এই অ্যাডোলেসেন্টের মধ্যে আবার 28%, যেটা আপনি একটু আগে বলেছেন যে তারা প্রেগনেন্ট হয়, অর্থাৎ বিয়ের পরে ইনলজদের প্রেশার থাকে, ফ্যামিলি প্রেশার বিভিন্ন রকমের থাকে, অনেকের কন্ট্রাসেপশন সম্পর্কে এডিকুয়েট নলেজ থাকে না, অথবা কন্ট্রাসেপশন অ্যাডিকুয়েটলি অ্যাভেলেবল থাকে না, যার জন্য তারা প্রেগনেন্সি হয় তাদের মধ্যে। এই যে প্রেগনেন্ট তারা হলো, সে কিন্তু মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপেয়ার্ড না তার প্রেগনেন্সির জন্য। কেন আমরা বলি যে 20 বছরের আগে কোনোভাবেই সন্তান নেওয়া ঠিক না, এবং যদি 20 বছরের আগে সন্তান নেয় তাহলে সেখানে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু দুইটাই বেশি থাকে, এবং সেইটাই শুধু না, বিভিন্ন রকমের কমপ্লিকেশন হয়। এইটা গেল একদিকের কথা। অন্যদিকে আমরা হয়তো পরে আরও ডিসকাশন করব ডিটেল, যে ওই অ্যাডোলেসেন্ট মেয়েটার বিভিন্ন রকমের নিউট্রিশন ডেফিসিয়েন্সি থাকে, এতে করে যে তার যে শরীরের অবস্থা সেটাও কিন্তু প্রেগনেন্ট হওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। শুধুমাত্র আগে মনে করা হতো, সরকারি পর্যায়েও ছিল আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড, এই দুইটাকে প্রেগনেন্ট মাদের, বিশেষ করে বিবাহিত প্রেগনেন্ট মাদেরকে এবং বিবাহিতকে দেওয়া হতো যারা প্রিপারেশন নিচ্ছিল তাদের প্রেগনেন্সির জন্য তাদের, কিন্তু সেটাই কিন্তু শেষ না। অনেক মাইক্রোনিউট্রিশন আছে যেগুলো তাদেরকে নেওয়া দরকার, এবং সেইগুলো যখন ডেফিসিয়েন্সি থাকে তখন একটা প্রেগনেন্ট মা যদি সে অ্যাডোলেসেন্ট হয় তার মধ্যে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যায়। সো আমরা এই জন্য বলি 18 বছরের আগে কোনো মেয়ের, কোনো অ্যাডোলেসেন্টের বিয়ে হওয়া উচিত না, 20 বছরের আগে কোনোভাবেই সন্তান হওয়া উচিত না, এবং 2 সন্তানের মধ্যে 3 বছরের ব্যবধান থাকা উচিত, এবং 35-এর আগেও সন্তান ধারণ শেষ করতে হবে, অর্থাৎ 35-এর পরেও আর সন্তান নেওয়া সমীচীন না। আর এই কয়টা যদি না করে, তার মধ্যে যদি ডেভিয়েশন থাকে, তাহলে কিন্তু সেখানে শিশু মৃত্যুও বেশি হয়, মাতৃমৃত্যুও বেশি হয়। একদমই তাই। আমাদের শরীরটা তো আসলে প্রস্তুত থাকতে হয় মা হওয়ার জন্য, সেটির গঠনটা পরিপূর্ণ না হলে আসলে সমস্যা সৃষ্টি হয়। ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর মোহাম্মদ মঈনুল ইসলামের কাছে শুনবো। পৃথিবীর বিভিন্ন দেশে 15 থেকে 19 বছর বয়সী কিশোরীদের মধ্যে গর্ভকালীন এবং প্রসবজনিত জটিলতার কারণে মৃত্যু আমরা দেখতে পাচ্ছি, এবং প্রতি 10টি প্রসবের মধ্যে একজন কিশোরী মা আছেন। সেখানে জাতিসংঘ এবং বিশ্ব ব্যাংকের রিপোর্ট 2023 অনুযায়ী বাংলাদেশে প্রায় 3700 নারী গর্ভকালীন এবং প্রসবজনিত বিভিন্ন জটিলতায় মারা যায়। সংখ্যাটা কিন্তু বিশাল। এই ব্যাপারে আপনি কি বলবেন? যে প্রশ্নটি আপনি করেছেন, আমি এর একটু পটভূমিতে যদি বলি, দেখেন 2019 সালে জনসংখ্যা এবং উন্নয়নের সম্মেলনের 25 বছর পূর্তি হয়, এবং সেই 25 বছর পূর্তিতে আমাদের বৈশ্বিক কতগুলো প্রতিশ্রুতি ছিল, এবং এর মধ্যে 3-0 বলে একটা প্রতিশ্রুতি ছিল। এই প্রতিশ্রুতির একটি প্রতিশ্রুতি ছিল যে মাতৃমৃত্যু হার শূন্যে পৌঁছাতে হবে 2030 সালের মধ্যে। আরও দুটো আছে, সেটিও এর সাথে যুক্ত। এবং পাশাপাশি আপনি দেখেন যে আমাদের যে টেকসই উন্নয়ন
যে লক্ষ্য অভিষ্ট রয়েছে সেখানেও যদি 3 নাম্বারটি যদি লক্ষ্য করেন সেখানেও আছে যে 2030 সালের মধ্যে 70-এ পৌঁছাতে হবে। এখন আপনি যে পরিসংখ্যানটি আমাকে দিয়েছেন 2023 সালের যে বৈশ্বিক প্রতিবেদন, ওইটি বৈশ্বিক মাতৃমৃত্যুর প্রবণতা বিষয়ক যে প্রতিবেদন, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব ব্যাংক এবং ইউনিসেফ এবং ইউএনএফপি এর মাধ্যমে হয়েছে, কিন্তু আমাদের সরকারের তথ্য কি বলছে? আমাদের সরকারের যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, যেটা পরিসংখ্যান ব্যুরো রয়েছে, তাদের যে স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2023 রয়েছে, সে প্রতিবেদনও যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে মাতৃমৃত্যু হার ওনারা বলছেন যে প্রতি 1 লক্ষ জন্মে 136-এ আছে, কিন্তু গ্রাম এবং শহর কেন্দ্রিকের মধ্যে পার্থক্য রয়েছে। এবং এটি কিন্তু প্রাক্কলিত, এটি কিন্তু যে একদম পূর্ণাঙ্গ যে জরিপ সেটা বলা যাবে না, কারণ আমাদের 2016 সালে বাংলাদেশের যে মাতৃমৃত্যু এবং স্বাস্থ্য সেবা যে জরিপটি ঘটেছিল, এরপরে কিন্তু পূর্ণাঙ্গ কোনো জরিপ হয়নি, কিন্তু সেই জরিপেও আমরা দেখতে পেয়েছিলাম যে 196 ছিল প্রতি লক্ষের মধ্যে। সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 50% বেশি মৃত্যু কিন্তু হচ্ছে মূলত দুটো কারণে। একটা কারণ ছিল রক্তক্ষরণজনিত জটিলতা এবং আরেকটি ছিল খিঁচুনি, যেটাকে আমরা একদিকে বলি হ্যামোরেজ, আরেকটিকে বলি অ্যাক্লাম্পসিয়া। লক্ষণীয় বিষয় হচ্ছে যে 15 থেকে 19 যে বয়সটা রয়েছে, এদেরকে আমরা বলি যে কিশোরী অবস্থায়। তো এই কিশোরী অবস্থায়ও যদি লক্ষ্য করেন তাহলে দেখা যাবে যে ওই জরিপ, যেহেতু এটা বড় জরিপ ছিল, সেখানে প্রায় দেখতে পাচ্ছি 134 জন মারা যেত প্রতি লক্ষে, আপনি যদি লক্ষ্য করেন। তাহলে এখন এই যে সংখ্যাটা, এটা একটা বড় সংখ্যা আমি বলছি, এবং আমাদের যে লক্ষ্যমাত্রা আছে, যে 3-0 লক্ষ্যমাত্রার যে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা, পাশাপাশি যে টেকসই উন্নয়ন যে অভিষ্ট লক্ষ্যমাত্রা, এর অর্জন থেকে কিন্তু আমরা অনেক দূরে রয়েছি। কারণ এখন 2026 সাল চলছে, আর মাত্র 4 বছরের মধ্যে আমাদের কিন্তু অঙ্গীকার পূরণের বাস্তবায়নের জায়গায় চলে আসবে, এবং তখন দেখা যাবে আমরা কোথায় আছি। তো এখন সরকারের জায়গা থেকে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা রয়েছে, তাদের এই লক্ষ্য রাখতে হবে যে কেন মাতৃমৃত্যু হারের ক্ষেত্রে এবং কিশোরীদের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, তাহলে গর্ভকালীন এবং প্রসবকালীন যে সেবাটা, এই সেবার মধ্যে একটা বড় ধরনের ঘাটতি রয়েছে। বাংলাদেশ জনমিতিক এবং স্বাস্থ্য জরিপ 2022, যেটি সর্বশেষ জরিপ হয়েছে, সেই তথ্যে দেখতে পাচ্ছি যে প্রতি আপনার 3টি প্রসবের 1টি প্রসব কিন্তু হচ্ছে বাড়িতে। তার মানে এই সংখ্যাটিও কিন্তু অনেক বড়। এবং এখন প্রশ্ন হচ্ছে যে যদি হাসপাতালে ক্লিনিকে যদি হতো এই প্রসবটা, তাহলে কিন্তু মৃত্যুর ঝুঁকিটা কম হতো। কাজেই এই নিরাপদ মাতৃত্ব যদি আমাদের নিশ্চিত করতে হয়, তাহলে এই গর্ভকালীন বা প্রসবকালীন এবং প্রসবোত্তর এই 3টি পর্যায়কে ভাগ করে নিয়ে আমাদের সেবার ব্যাপ্তি এবং মানটা বাড়াতে হবে। শূন্যে পৌঁছানো যাবে না, কিন্তু প্রতিরোধযোগ্য যদি আমরা সে কাজটা করতে পারি ঠিক মতো। এখন একজন গর্ভবতী নারী ধরেন কি খাবে, তার কি নিশ্চয়তা রয়েছে, পুষ্টির অভাব বা স্বাস্থ্যগত দিক যেটি নিয়ে আমাদের আজকে আলোচনা, সেখানে দেখা যায় নারীরা কিন্তু ভালো অবস্থায় নেই। কেন নাই? কারণ দেখা যাচ্ছে তাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। পারিবারিক শিক্ষা বলেন বা গবেষণায় আমরা বিভিন্নভাবে দেখতে পাই সামাজিক অর্থনৈতিক দিক থেকেও নারীরা অনেক পিছিয়ে রয়েছে। অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যেটাকে আমরা বলি যে ডিসিশন মেকিং, এটা হচ্ছে ক্ষমতায়নের একটা গুরুত্বপূর্ণ সূচক। সে জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি যে নারীরা কিন্তু কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত মাত্রায় তাদের অবস্থানটা নিতে পারে না। একদমই তাই। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও তসলিমউদ্দিন খানের কাছে শুনবো। এই যে আমরা যখন এই পুষ্টি সেবা নিয়ে আসলে কথা বলি, তখন আমরা সূক্ষ্মভাবে দেখতে পাই যে কিশোরীরা কতটুকু বেশি অপুষ্টিতে ভুগছে। আপনার কাছে আসলে কি মনে হয়, ভবিষ্যতে এটি ঠিক করার জন্য আপনাদের কি পরিকল্পনা রয়েছে? আমাদের বাংলাদেশের স্বাভাবিক কারণেই মেয়েরা, বিশেষ করে পুরুষদেরও হয়, কিন্তু মেয়েদের মধ্যে বেশি অপুষ্টির শিকার হয়। বাংলাদেশের এমএনপি স্বাস্থ্য বিভাগ একটা গবেষণা করেছিল, সেই গবেষণায় দেখা গেছে নন-ল্যাকটেটিং এবং নন প্রেগনেন্ট উমেন, তাদের মধ্যে 71% মতো ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে ভোগে, 44 মতো জিঙ্কের ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি আছে প্রায় 30% মতো, অ্যানাদার 30% আছে যে আয়োডিনের ডেফিসিয়েন্সি। এই যে বিভিন্ন মাইক্রোনিউট্রিশনের প্রত্যেকটা ডেফিসিয়েন্সি আছে, এই যে ডেফিসিয়েন্সি, এটা কিশোরীদের মধ্যেও আছে, এবং তারা যদি প্রেগনেন্ট হয় সে সিচুয়েশনটা আরও কিন্তু অ্যাগ্রাভেট হয়। তো এই কারণে আমরা বলি যে এই যে কিশোরী যারা আছে, তাদেরকে কোনোভাবেই বিয়ে দেওয়া উচিত না। যে কাজটি করতে হবে সেটা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এটাকে আমরা যদি অ্যাডমিনিস্ট্রেশনে অনেক সময় দেখি যে ইউনো সাহেব চলে গেছেন একটা বাল্য বিয়ে রোধ করার জন্য, সেখানে গেছেন, সেটা বন্ধ করেছেন, ওই এলাকা থেকে অন্য এলাকায় ওই কিশোরীটি চলে গেছে, সেখানে কিশোরীটি বিয়ে হয়ে গেছে। এটা কিন্তু খুব কমন একটা অবস্থা। আমার মেয়েটাকে অ্যাডোলেসেন্ট অবস্থায় আমি বিয়ে দেবো না। তো এইটা যদি না করে, এইটা গেল একটা দিকে। পুষ্টির ক্ষেত্রে আপনি যদি ডেটা দেখেন, তাহলে
প্রায় 30% মতো অ্যাডোলেসেন্ট যারা স্টান্টেড, অর্থাৎ যাদের খর্বাকৃতি, তাদের যতটুকু লম্বা হওয়ার কথা ছিল ততটুকু লম্বা না। এটা কিন্তু নিউট্রিশনের একটা বড় ইন্ডিকেটর। আরেকটা ইন্ডিকেটর হলো ওয়েট। 10টা অ্যাডোলেসেন্ট মেয়ের মধ্যে একটা মেয়ে তার ওয়েট কম্পারেটিভলি কম, অর্থাৎ সে ওই দিক থেকে তার নিউট্রিশনের অভাব। তো এই বিষয়গুলো কিন্তু আছে, আমরা আলোচনা করি, কিন্তু নীতি নির্ধারণে যারা আছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে, ব্যাপকভাবে এটাকে জনমত সৃষ্টি করতে হবে, সচেতনতা ক্রিয়েট করতে হবে। তাহলেই মনে হয় মেজর একটা পরিবর্তন আমরা দেখতে পারবো এক্ষেত্রে। আমরা আন্তর্জাতিক স্বাস্থ্য সাময়িকী ল্যান্সেটের গবেষণা বলছে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের 40% কিশোরী রক্ত স্বল্পতায় ভুগছে। এখানেও আসলে নাম্বারটা বিশাল। কিশোরীদের মাঝে অপুষ্টি রোধে আসলে আমরা কি করতে পারি? ধন্যবাদ আপনাকে আবারও, কারণ আপনি একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় জনস্বাস্থ্য বিষয়ক জার্নালের তথ্য আমাদের সামনে বলেছেন। তো সেই হিসেবটা একটু লক্ষ্য করেন যে প্রতি 2.5 জনে একজন, তার মানে সংখ্যাটা কিন্তু অনেক বড় এবং একটা বড় চ্যালেঞ্জও। আমাদের দরকার হচ্ছে এই যে কিশোর কিশোরী, বিশেষ করে কিশোরীদের কথাই যেহেতু আমরা বলছি, এই তাদের জন্য আমাদের পুষ্টির যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলোর মধ্যে আমরা কিছু কর্মসূচি নিতে পারি। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস উন্নয়নে পুষ্টির যে শিক্ষা, এটি কিন্তু অ্যাডোলেসেন্স এই গ্রুপটার মধ্যে দরকার, খুব গুরুত্বের সাথে দেখি আমরা। দ্বিতীয়ত আয়রন ফলিক অ্যাসিড, যেটা এটা সাপ্তাহিক ভিত্তিতে যদি ট্যাবলেটটা যদি সরবরাহ করা হয় তাদের মধ্যে, সেটি একটা দেখার ব্যাপার রয়েছে। তৃতীয়ত কিশোর কিশোরীদের যে ওজন, উচ্চতা এবং যেটাকে আমরা বিএমআই বলে থাকি, এরটাকে একটা মনিটরিং যে করার যে জায়গাটা, এটা কিন্তু প্রাতিষ্ঠানিক পর্যায়ে এটা করা যেতে পারে। চতুর্থত হচ্ছে এই বয়সে কৃমি সংক্রান্ত বিষয় থাকে, তো কৃমি নিয়ন্ত্রণটা কিভাবে করা যায় সেটি দেখার বিষয় রয়েছে। পাশাপাশি আমি বলবো যে বিদ্যালয় বা স্বাস্থ্য কেন্দ্র যেটি রয়েছে বা স্থানীয় পর্যায়ে, তাদের মধ্যে একটা রেফারেল পদ্ধতি গত একটা সংযোগ স্থাপন করা, যাতে এটাখানে কাজটা করা যায়। এবং আমি আরও গুরুত্বের সাথে বলবো যে শরীর চর্চার যে কার্যক্রম, এটিকে কিন্তু প্রচার প্রসারণার লাগবে। কিন্তু মোটা দাগে যদি মনে করি যে একদম তৃণমূল পর্যায়ে যদি লক্ষ্য করেন যে কিশোর কিশোরী যে ক্লাব, যাদেরকে নিয়ে আমরা চিন্তা করছি ভাবছি, এই কিশোর কিশোরী ক্লাবের সাথে স্থানীয় পর্যায়ে এই কিশোর কিশোরী এইদের সাথে কমিউনিটিতে স্কুল ভিত্তিক যে কিশোর কিশোরী ক্লাব আর কমিউনিটি পর্যায়ে যে কিশোর কিশোরী ক্লাব আছে, তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করা, পাশাপাশি গণমাধ্যমে কিন্তু আমাদের এই প্রচারণা বা সচেতনতা দরকার রয়েছে বলে আমি মনে করি। এসএমসি তো মানুষের জন্যই কাজ করছে সেই শুরু থেকে সকল ব্যাপার নিয়ে। এসএমসি আসলে কিশোর কিশোরীদের স্বাস্থ্য এবং মাসিক ব্যবস্থাপনা বা হাইজিন এই ব্যাপারে কি কাজ করছে, বা আপনাদের কি মনে হয় কি করণীয় আছে? 70%-এর মতো কিশোরী তার মিনিস্ট্রেশন না হওয়া পর্যন্ত সে সম্পর্কে তার এডিকুয়েট নলেজ থাকে না। পাঠ্যপুস্তকে কিন্তু অনেক ক্ষেত্রেই কিছুটা কারিকুলামের মধ্যে আছে, কিন্তু ওই কারিকুলামের ওই পার্টটা দেখা যায় যে শিক্ষকরা স্বাচ্ছন্দ্য বোধ করে না, তারা এই বিষয়টিকে নিয়ে আলোচনা করে না, বা ওই পাঠদানের মধ্যে থাকে না, বলে তোমরা পড়ে নিও বা সামথিং লাইক দিস। তো এইটাও কিন্তু একটা বড় সমস্যা। তো কিশোরীদের তার অধিকার আছে জানার যে তার মিনিস্ট্রেশন কিভাবে সেটা ম্যানেজমেন্ট করবে, পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকবে। তো এই বিষয়গুলোকে আমরা একটা স্কুল অ্যাডোলেসেন্ট সেশন আমাদের রয়েছে, সেখানে আমরা স্কুল অ্যাডোলেসেন্ট সেশনে আমরা এই আলোচনাগুলো করি, যাতে করে কিশোরীরা বুঝতে পারে। এবং শুধু এই ক্ষেত্রে না, কিশোরদের জন্য আবার ভিন্ন কারিকুলাম, সেখানে বেশি ইমফ্যাসিস দেওয়া হয় ড্রাগের ক্ষেত্রে অ্যাবিউজ হয় কি না, বা অন্য ইপটিজিং করলে কি সমস্যা হয় সোসাইটিতে, এইগুলো নিয়ে মানে দুইটাই কিশোরীদের জন্য আলাদা কারিকুলাম রয়েছে, কিশোরদের জন্য আলাদা কারিকুলাম রয়েছে। বিশেষ করে সেখানে আর্লি ম্যারেজের একটা দিক আছে, তার কুফল সম্পর্কে আমরা বলি, যাতে করে সে নিজেই কিশোরী সচেতন হয়। এইটা বাংলাদেশে প্রায় 153টা উপজেলায় কিন্তু আমাদের এই কার্যক্রম রয়েছে। এসএমসির একটা অত্যন্ত পপুলার ব্র্যান্ড রয়েছে স্যানিটারি ন্যাপকিন, যেটা আমাদের জয়া স্যানিটারি ন্যাপকিন, অত্যন্ত গুণগত মানসম্পন্ন এবং খুবই সাশ্রয় মূল্যে আমরা সারা দেশে এটাকে ব্যাপকভাবে সম্প্রসারিত করেছি, ব্যাপকভাবে অ্যাভেলেবেল করেছি। এবং এই যে একটু আগে স্কুল অ্যাডোলেসেন্ট প্রোগ্রামের কথা বললাম গার্লসদের ক্ষেত্রে, ওখানে আমাদের ওই কমিউনিটি মোবিলাইজেশনে এন্টারপ্রেনিয়ার আছে, রুরাল এন্টারপ্রেনিয়ার মহিলা, তারা গ্রামে আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করে, তাদের সাথে লিঙ্ক করে দেই। একটা মেয়ের পক্ষে গ্রামে সে তার
ফাদারকে বলবে যে আমার মিনিস্ট্রেশন হবে কালকে বা সম্ভাবনা আছে, আপনি আমার জন্য 1 প্যাকেট স্যানিটারি ন্যাপকিন। ইটস ভেরি ডিফিকাল্ট কিন্তু বলাটা, কিন্তু ওই চাচি বা খালা তার কাছ থেকে ইজিলি কালেক্ট করতে পারে। যারা আজকের অ্যাডোলেসেন্ট তারা আগামীর ভবিষ্যৎ, একদম। তারাই মাতৃত্বে চলে যাবে। মাতৃমৃত্যু কমাতে গেলে এই অ্যাডোলেসেন্ট থেকেই তার পারসেপশন যাতে চেঞ্জ হয়, তার ধারণা চেঞ্জ হয়, এবং সে যাতে করে ওই আর্লি ম্যারেজের নিজেই প্রতিবাদ করতে শেখে। এটা করতে পারলেও কিন্তু মাতৃমৃত্যু অনেক কমে যাবে। অ্যাডোলেসেন্টের প্রেগনেন্টের মধ্যে মাতৃমৃত্যু সাধারণ মাতৃমৃত্যুর থেকে দ্বিগুণ। একদিকে আমরা বলছি যে 50%-এর মতো অ্যাডোলেসেন্টের বিয়ে হয়, তার 28%-এর মতো প্রেগনেন্ট হয়, এবং সেখানে মাতৃমৃত্যু দ্বিগুণ। তো এই বিষয়গুলোকে আমাদের ভাবনার মধ্যে আনতে হবে এবং আমাদের পরিকল্পনায় এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। এই যে খর্বাকৃতি, আমরা তো আসলে তাদেরকে দেখে আলাদাভাবে চিনতে পারি বা বুঝতে পারি, এটি রোধে আসলে কেমন পুষ্টি প্রোভাইড করা উচিত, আর আপনি এটাকে কিভাবে দেখছেন, কি করতে পারি আমরা? পুষ্টিহীনতা হচ্ছে খর্বাকৃতির অন্যতম কারণ, এবং সঠিক পুষ্টির মাধ্যমে কিন্তু এটি প্রতিরোধ করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, যেটাকে আমরা খর্বাকৃতি বা ইংরেজি থেকে যাকে স্টান্টিং বলি, যে তাদের বয়স অনুযায়ী যদি উচ্চতা যদি কম হয়, এবং এর প্রধান কারণ তাহলে আমরা দেখতে পাই যে দীর্ঘমেয়াদে একটা পুষ্টির অভাব তাদের মধ্যে থাকে। দ্বিতীয়ত আমরা লক্ষ্য করি বিশেষ করে প্রোটিন, ভিটামিন এবং খনিজ উপাদানের অভাব রয়েছে তাদের মধ্যে, এবং এটি কিন্তু শারীরিক বৃদ্ধি শুধু কমায় না, এটি কিন্তু তার মানসিক যে বিকাশ এবং পাশাপাশি রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটিও কিন্তু কমিয়ে দেয়। এখন আমি যেহেতু জনমিতি নিয়ে কাজ করি, আমি চিন্তা করি যে মানব পুঁজি তৈরি করব, হিউম্যান ক্যাপিটাল। এখন যাদেরকে নিয়ে ভাবছি তারা যদি সুস্বাস্থ্যবান, পুষ্টি মানসম্পন্ন যদি জনবল আমার তৈরি না হয়, এরা কিন্তু উৎপাদনশীল শ্রমবাজারে ওই ধরনের ভূমিকা রাখতে পারবে না, এবং সেটি তার পড়াশোনা থেকে শুরু করে সমগ্র ক্ষেত্রেই তার একটা প্রভাব থেকে যাবে। এখন তাহলে এই জায়গায় হচ্ছে ওই সকল কিশোরীদের আমি বলবো যে বিশেষ করে এই সুষম পুষ্টির জায়গাটা নিশ্চিত করার জন্য কর্মকৌশল নিতে হবে। দেখা যায় একটা শিশু আরেকটা শিশুকে তৈরি করতেছে, কিন্তু আগে নিজে যদি পুষ্টি মানসম্পন্ন অবস্থায় না থাকে তাহলে তো আরেকটা তৈরি হয়ে যাচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি কিন্তু আমাদের অবস্থাটা কিন্তু ভালো অবস্থায় নয়। তাহলে ওই জায়গাতেও যে মায়ের বুকের দুধ খাওয়ানো, এটা শুধুমাত্র কিশোরী না, আমি বলবো যে সার্বিকভাবে মায়ের জন্য দরকার। এবং পাশাপাশি হচ্ছে যে এই যে 6 মাস পর যে সুষম এবং পুষ্টিকর খাবার যে নিশ্চিত করা, এই জায়গায় আমাদের মনে হয় আরও অনেক কর্মকৌশল নিতে হবে, এবং অপুষ্টির যে প্রভাব বা পুষ্টির যে অভাব বা দীর্ঘমেয়াদী যে রোগ, এইগুলো নিয়ে আমাদের আরও অধিকতর ভাবনা চিন্তা করতে হবে, এবং জনমনে এবং তাদেরকে আরও বেশি সচেতন করে নিয়ে আসতে হবে। কারণ এটি শুধুমাত্র একটি ইন্টারভেনশন দিয়েই করা সম্ভব না, এটি সমগ্র একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে হলিস্টিক সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে আগাতে হবে। 18 বছর আগে প্রায় 50% কিশোরের বিয়ে হয়ে যাচ্ছে। তারা বিয়ে এবং সন্তান ধারণের জন্য কোনোভাবে প্রস্তুত নয়। আপনি এটি বারবার বলছিলেন যে অল্প বয়সে যখন বিয়ে হয় তখন তার দৈহিক প্রস্তুতিটা সম্পন্ন হয় না সন্তান ধারণের জন্য। সেক্ষেত্রে আসলে স্বাস্থ্য সুরক্ষা বা তাদের উন্নয়ন এবং তাদের মৃত্যু রোধে এসএমসি কি করছে, বা এসএমসির একটা ফুল কেয়ার আছে, সেটির প্রয়োজনীয়তা কতটুকু? আমরা যে কাজটি করেছি সেটা হলো আমরা বলি মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট। এইটা কিন্তু এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট এমএমএস, সেটা এই রিসেন্ট কয়েক বছর আগে সেটা ডেভেলপ করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে, এবং সেখানে ইউনিসেফ, ডব্লিউএইচও সবাই সম্মিলিতভাবে এটা করেছে। এবং এইটায় যে একটা 15 ইনগ্রিডিয়েন্টস আছে, সেটা হলো আপনার ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, যেটা ভিটামিন সি, ডি, আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্ক, সিলিনিয়াম, কপার, এগুলো সব সম্মিলিতভাবে আমরা এটাকে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট বলি। বিশেষ করে প্রেগনেন্সিকালীন সময় এটা অবশ্যই খেতে হবে 180 দিন, তার ডিউরেশন অফ দ্য প্রেগনেন্সি মধ্যে 180 দিনের জন্য। এইটা যদি খায় তাহলে তার নিউট্রিশন অভাবটা থাকবে না। এর সাথে আর একটা বিষয় খেতে হবে, সেটা হলো ক্যালসিয়াম। তো এইটা যদি মা খায় তাহলে কম্প্রিহেন্সিভ একটা নিউট্রিশনের যে সাপ্লিমেন্ট দরকার সেটা পাবে। সেটা পেলে কি হবে, দেখেন ওই অ্যাডোলেসেন্ট মেয়েটা যদি বিয়ে হয় এবং প্রেগনেন্ট হয়, তার কিন্তু ওই যে আন্ডারওয়েট শিশু হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কিন্তু সেটা কমে যাবে। এবং এইটা একটা আন্ডারওয়েট শিশু হওয়া মানে হলো ওই শিশুটাও ম্যালনারিশ হলো। দেখেন, মা ম্যালনারিশ, তার শিশু ম্যালনারিশ, এবং এর কনসিকুয়েন্সে সারা জীবন সে বয়ে বেড়ায়। ও যখন ম্যাচিউরড হবে, অ্যাডাল্ট হবে,
তখনও অনেক অনেক কনসিকুয়েন্স থাকে। তো এই জন্য আমরা বলি যে এই নিউট্রিশনের অভাবটা সবার জন্য দূর করতে হবে, সব প্রেগনেন্টের মধ্যে দূর করতে হবে, এবং মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট আমরা যেটাকে বলি ফুল কেয়ার, আমাদের ব্র্যান্ডের নাম, সেটা খেতে হবে। কিন্তু যারা অ্যাডোলেসেন্ট, তাদের মধ্যে যারা প্রেগনেন্ট হয়েছে, তাদের জন্য আরও এটা বেশি দরকার। আমরা ডক্টর মোহাম্মদ মাইনুল ইসলামকে দিয়ে শেষ করবো। আপনিও নিশ্চয়ই এসএমসি ওর এমএমএস বা ফুল কেয়ার সম্পর্কে জানেন, এটির প্রয়োজনীয়তা সম্পর্কে আপনার কাছে একটু শুনতে চাই। আমরা কোনোভাবেই বাল্যবিয়ে হোক এটা চাই না, আমরা চাই না কোনোভাবেই কিশোরী মাতৃত্বের শিকার হোক, হয়ে চাই না। এগুলো কিন্তু মানবাধিকারের লঙ্ঘন, এবং সেটি কিন্তু আমাদের জনমিতিক লভ্যাংশ এবং একই সাথে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের প্রতি বড় অন্তরায়। তো সে প্রেক্ষাপটে যদি মনে করেন যে আমি যেহেতু সুস্থ একটা জনবল তৈরি করতে চাই, পুষ্টি মানসম্পন্ন একটা জনবল তৈরি করতে চাই, তাহলে এই কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের পুষ্টির অবস্থার উন্নয়ন এবং মাতৃমৃত্যু রোধকল্প, যেটা এসএমসির যে প্রোগ্রাম ফুল কেয়ার প্রোগ্রামের কথা বলছেন, বা সমন্বিত যে পুষ্টি প্রোগ্রাম, যেটাকে ইংরেজিতে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টস বলা হয়ে থাকে, সেটি আমি মনে করি যে এই ট্যাবলেটটি, যেটা আয়রন বা ফলিক অ্যাসিড সহ যে 15টা অত্যাবশ্যকীয় যে ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে, সেটি আমি মনে করি যে, যেটা আমরা জানতে পারি যে ওনাদের যে রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো কিন্তু কম ওজন বা যে অকালে যে প্রসব ঝুঁকি এই কমাতে কার্যকর ভূমিকা করে থাকে, এবং কম ওজনের শিশু জন্মের ঝুঁকি কমাবে, এবং দেখতে পাচ্ছি যে অকাল প্রসব বা ছোট বাচ্চা জন্মের ঝুঁকি কমাবে, এবং একই সাথে মায়ের যে গর্ভাবস্থায় যে রক্তশূন্যতা, সেটিও কিন্তু দূর করে থাকে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় মৃত শিশু, যেটাকে ইংরেজিতে আমরা স্টিল বার্থ বলি, সেটিরও কিন্তু ঝুঁকি কমিয়ে থাকে। তো মোটা দাগে আমি বলবো যে ফুল কেয়ার প্রোগ্রাম যেটি এসএমসি রয়েছে, তাদের কার্যকর সফলতা তো অবশ্যই রয়েছে, এবং গর্ভবতী মায়েদের জন্য, কিশোরীদের জন্য যদি প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল বা ওই একটা ট্যাবলেটটা, এই ফুল কেয়ারটা কিন্তু যে প্রতিদিন একটা করে খেতে হবে, এটি কিন্তু নিজের মতো করে খেলে হবে না, এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু খাওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি বলবো যে তৃণমূল পর্যায়ে সকল মানুষের কাছে যাতে পৌঁছে যায়, এই প্রত্যাশা করি। একদমই তাই। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মাইনুল ইসলাম। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এসএমসির আয়োজনে, পুষ্টি সেবা আয়োজনে, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং পুষ্টি নিয়ে আমরা যতবারই কথা বলি, তখন যেসব নাম চলে আসে তার মধ্যে এসএমসি একটি। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম পুষ্টি সেবা নিয়ে, এবং পুষ্টি সেবা আসলে কিশোর কিশোরীদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং গর্ভকালীন অবস্থায় কতটুকু গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই জন্য নয়, জীবনের আসলে প্রতিটা সময় ধরে পুষ্টি আমাদের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। কারণ আমরা যদি পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ না থাকি, তাহলে আমাদের জীবনের কোনো কাজে আমরা সফল হতে পারি না, আমরা পারি না জনসম্পদে পরিণত হতে। তাই নিজের সুস্থ থাকার জন্য আমাদের সকলের সচেতন থাকা উচিত, সচেতন করা উচিত আশেপাশের মানুষজনকে। এবং সেই জন্য তো অনেক প্রতিষ্ঠান আমাদের সাথে আছে এসএমসি। এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আরও প্রচার এবং প্রসার কামনা করি। আপনারাও সকলেই নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন, সেই প্রত্যাশায় আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।